বলে বলে চিৎকার করে গেলেন। শওকত উদ্বিগ্ন হয়ে বললেন, তাহলে তাহলে আমাদের মেয়েটা বাঁচবে না? দেখুন ভেতরের ক্ষতি কতটুকু তা এখনো পরিষ্কার নয়। আপাতত আইসিইউতে শিফট হবে, ২৪ ঘন্টা অবজারভেশনে রাখবো, তারপর বুঝবো ভালো মন্দ কতটা। তবে একটা কথাই বলবো, খুব বেশি আশা রাখবে না। এক্সকিউজ মি। পাশ কাটিয়ে চলে গেলেন তিনি, রেখে গেলেন কতগুলো আহত প্রাণ। অয়ন কার্নিশের জল কবজি উল্টে মুছল, তারপর টগবগে চোখে দেখলো ভাইকে। সবার মাঝে আঙ্গুল তুলে গর্জে বলল, আমার তুষির যদি কিছু হয় আমি ভুলে যাব তুমি আমার বড় ভাই। জয়নব ভেজা স্বরে ধমকালেন, আহ দাদু ভাই চুপ করো। অথচ সার্থকে দেখে মনে হলো কথাটা ও শুনতেই পায়নি। কেমন জড়বস্তু বনে চুপ করে মেঝেতে চেয়ে রইল সে। তুষিকে আইসিইউতে নেয়ার সময় গেল ঘণ্টাখানেক হবে। রেহনুমা জ্ঞান হারাতেই তাকে নিয়ে বাড়ি ছুটেছেন তনিমা আর সাইফুল। জয়নব হাসনা বেশ মুচড়ে পড়ায় ওদেরকেও পাঠিয়ে দিলেন শওকত। রোকসানা নাসির দুজনেই মায়ের সাথে গিয়েছেন, কিন্তু শতবার বলার পরে ইউসা কোনোভাবেই নড়ল না। শওকত একবার ধমকালেনও, চাইলেন মেয়েটা বাড়ি গিয়ে একটু ঘুমাক অন্তত। সেই কখন থেকে একই রকম বসে আছে, জিরক চোখ জোড়া। কিন্তু আজ ধমকেও কাজে দিল না। ইউসা পণ করলো যাবে না, গেল না তাই। শওকত নিজেও ২ মিনিট হাঁটতে গেলেন বাইরে। হাসপাতালে দমবন্ধ হয়ে আসছে তার। এই জীবন নিয়ে অতিষ্ঠ তিনি। একটা না একটা ঝামেলা লেগেই আছে। কবে যে ঠিক হবে এসব, কবে যে একটু শান্তি পাবেন, তার ওই এক পাপেই বোধহয় ধরেছে সবাইকে। কবে মুক্তি মিলবে আর কে জানে। অয়ন ছটফট করে পায়চারি করছে, চোখ মুখ ডলছে অশান্ত হাতে। ইউসা হেসকি তুলে কাঁদছিল। জামিলের এই মায়া কান্নার সুর ভালো লাগছে না। বাচ্চা মেয়ে, এত কাঁদলে শরীর খারাপ করবে না? ও এক পা এগোলো কাছে যেতে, তখনই ইউসার কাছে গিয়ে দাঁড়ালো অয়ন। থেমে গেল জামিল, ফোঁস করে শ্বাস ফেলল, মাথা ঘুরিয়ে চাইল সেদিকে যেখানে এতক্ষণ দাঁড়িয়েছিল সার্থক। কিন্তু এ কি, কই সে? মাথায় একটা নিবিড় হাতের ছোঁয়ায় বিমর্ষ মুখ তুলে চাইল ইউসা। অয়ন ঢোক গিলে বলল, এত কাঁদিস না, শরীর খারাপ হবে। ইউসার ঠোঁট ভেঙে যায়, আরো ঝরঝর করে কেঁদে ফেলে অমনি। পরপর দুহাতে অয়নের কোমর পেঁচিয়ে ধরে। অয়নও ঝুঁকে যায়, একটা আদুরে ছানার মতো মেয়েটার মাথা বুকে চেপে রাখে। হাত বুলিয়ে বলে, তুষির কিছু হবে না ইউসা, ভরসা রাখ, কিছু হবে না ওর। স্বার্থ অবশ পায়ে আইসিইউ এর সামনে এসে থামলো। দরজার স্বচ্ছ কাচ হতে চেয়ে রইল ভেতরে। চারপাশে অসংখ্য মেশিন আর যন্ত্রপাতির মাঝের বেডটায় একটা নিস্তেজ শীর্ণ শরীর পড়ে আছে। মুখে বড়সড় অক্সিজেন মাস্ক, হাতে ক্যানোলা, মাথার পাশে টিকটিক করছে ইটিটির কাটা, বুক অবধি ঢাকা নরম চাদরে। গলার শিরা ওঠানামা করছে হু হু বাতাসের মতো। নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে বুঝি। স্বার্থর বুক ভেঙে চুরমার হয়ে গেল। ক্ষত বিক্ষত চোখ মেলে চেয়ে রইল সে। ঢোক গিলতে গিলতে বাম চোখের ধার ছুঁয়ে একটা জল নামলো তখনই। যা শক্তপোক্ত চিবুক গড়িয়ে গলায় মিশে বলল, ফিরে এসো তুষি, আগের মতো হয়ে এসো। আমার যে তোমাকে অনেক কথা বলার বাকি, একটা সরি বলা বাকি, সবকিছু মিটিয়ে নেয়া বাকি। এই রণক্ষেত্রে আমাকে একা করে যেও না। কাছে পিঠের মসজিদে এশার আজান পড়ল তখনই। নড়ে উঠল স্বার্থ, চোখ মুছেই চটপট লিফটের পথ ধরল সে। ক্লিনিকের প্রেয়ার রুম 4 তলায়। স্বার্থ অজু করে নামাজে দাঁড়িয়েছে। ফাঁকা নামাজ রুমে আস্তে ধীরে আরো কয়েকজন ভিড়লেন। স্বার্থ মন দিয়ে নামাজ আদায় করলো। বাম দিকে সালাম ফেরানোর সময় হঠাৎ চোখ পড়ল ওর ঠিক এক সারি পেছনের একদম কোণার দিকটায়। সিজদা দিচ্ছে অয়ন। স্বার্থ নজর ফিরিয়ে আনলো, দুহাত তুলল সৃষ্টিকর্তার দরবারে। জীবনের সমস্ত বিষাদ শক্তপোক্ত খোলস ফুঁড়ে বাইরে ছড়িয়ে দিয়ে বলল, হে আল্লাহ, আর কেউ জানুক না জানুক, আপনি জানেন আপনার বান্দা কি চায়, কি চেয়েছে। আমি পৃথিবীর কারো কাছে নিজের কথা না বলতে পারলেও, কাউকে বোঝাতে না পারলেও আপনি জানেন আমি কেমন। ছোট থেকে নিজের বাবা মায়ের জোড়াতালি দেওয়ার সংসার দেখেছি। বাবার সব অন্যায়, সব পাপ জেনে বুঝেও চেপে রেখেছি কেবল পরিবারের জন্য। নিজের প্রিয় ভাই, প্রিয় বন্ধুর শেষ নিঃশ্বাসের সাক্ষী ছিলাম ওই অতটুকু বয়সে। সন্তানের মুখের দিকে চেয়ে একজন নারীকে দেখেছি অনিচ্ছায় স্বামীর সাথে জীবন কাটিয়ে দিতে। এত কাটাছেঁড়া আর এত যন্ত্রণা নিতে নিতে গুমড়ে গুমড়ে একটা পাথর হয়ে গিয়েছিলাম আমি, যার মাঝে সংসার জীবন নিয়ে কোনো সুন্দর মানে ছিল না, যার বেঁচে থাকার জন্য আলাদা কোনো স্বপ্ন ছিল না। আমি চাইনি ভালোবাসা ছাড়া তুষির সাথে সংসার পাততে, চাইনি স্রেফ বিয়ে হয়েছে বলে সেই দোহাই দিয়ে ওকে আমার জীবনে আটকাতে। আমি চেয়েছিলাম ও ভালো থাকুক, ওর মতো চঞ্চল পাখি মুক্ত থাকুক আমার মতো পাথরের থেকে। ও আমাকে পছন্দ করলেও আমার পক্ষ থেকে তো কিছু ছিল না। তাহলে কেন আমি শুধু
শুধু ওর জীবন নষ্ট করতাম। তুষির যে ভালো লাগা আমার প্রতি তৈরি হয়েছিল তা নিশ্চয়ই একদিন ঠিক হবে ভেবেছি। আমার তো কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। আমি শুধু চেয়েছি সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুক। অথচ সেদিনও যদি বুঝতাম আমি কি চাই, এই ভুল আমি করতাম না। আপনার পরিকল্পনার কাছে আমি তুচ্ছ। আমি পারিনি। সৈয়দ স্বার্থ আবরার তুষিকে দূরে রাখতে চাইলেও নিজে দূরে থাকতে পারিনি। আপনি তো জানেন একজন পুলিশ অফিসার হিসেবে সারা জীবন আমি ন্যায়ের পথে চলেছি। কোনোদিন কোনো অন্যায়কে প্রশ্রয় দিইনি, অপরাধীকে ছাড় দিইনি কখনো। কখনো কারো ওপর জুলুম করিনি। নিজের রক্ত ঝরিয়ে হলেও চেষ্টা করেছি প্রতিটা মানুষকে ন্যায় পাইয়ে দিতে। সারা জীবন আপনার কাছে আমার মায়ের সুখ চেয়েছি, ছোট মায়ের মেয়েকে খুঁজে পেতে দোয়া করেছি, আর চেয়েছি আমার বাবার হেদায়েত। আপনি সব দিয়েছেন, কিন্তু এই প্রথমবার আপনার কাছে আমি নিজের জন্য চাই, সম্পূর্ণ আমার জন্য চাই। আমার তুষিকে ফিরিয়ে দিন, আমার আয়ু ওকে দিন, তাও ওকে আমার কাছে দিন। অয়ন সালাম শেষ করে মোনাজাত ধরল, দু চোখ বুজে মনে মনে বলল, আল্লাহ আপনি জানেন সবাই তুষির পরিচিত। তুষির অবস্থান জেনে ভালোবাসলেও আমি শুধু তুষিকে তুষির মতো করে ভালোবেসেছি। ও যেমন তেমন ভাবে আমি ওকে আমার মনে জায়গা দিয়েছি। ওর পড়াশোনা, ওর নাম পরিচয় কিচ্ছু দেখিনি, কিচ্ছু না। আপনি তো জানেন আমি কোনোদিন কারো ক্ষতি করিনি, কারো খারাপ চাইনি। সবসময় বিনা পয়সায় অসহায় মানুষের চিকিৎসা করেছি, কখনো একটা হক নষ্ট করিনি কারো। আমি জানি তুষির মনে ভাইয়ার জন্য সফট কর্নার আছে, কিন্তু বিয়ের পর কি সেসব ঠিক হবে না? এমন তো কত হয়, একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ের পর সেই দুজনই খুব সুখে থাকে। তাছাড়া আপনি তো জানেন ভাইয়া ওকে মন থেকে ভালোবাসে না, কেবল আমার থেকে কেড়ে নিতে এমন করছে। যাকে ও অবহেলায় ছুঁড়ে ফেলেছিল, কেউ একজন তাকে আগলে রাখতে চাইছে বলে ইগোতে লেগেছে ওর। আমার উদ্দেশ্য খারাপ নয়, আমি তুষিকে নিয়ে ভালো থাকতে চাই। আমাকে ফেরাবেন না আপনি, আমার তুষিকে সুস্থ করে দিন। নামাজ শেষ করে দুই ভাই একই সাথে বাইরে এলো। দেখা হলো জুতো পরতে গিয়ে, মুখোমুখি তাকালো ওরা। অয়ন বিদ্রুপ করে বলল, কি চাইলে তুষিকে বুঝি? স্বার্থ খুব ঠান্ডা চোখে বলল, যে শুরু থেকেই আমার, তাকে আর নতুন করে চাইবো কেন? অয়নের ব্যঙ্গাত্মক হাসিটা দপ করে নিভে গেল অমনি। স্বার্থ আর দাঁড়ালো না, চলে গেল করিডোরের দিকে। সেই পথে ক্ষুব্ধ চোখে চেয়ে রইল সে। রাত তখন অনেক, আইসিইউ এর সামনে বেশি মানুষ নেই। হঠাৎ ফোন বাজলো স্বার্থ। শরীফ কল করেছে। সঙ্গে সঙ্গে ধরলো ও, সরে এলো ওপাশে। বলো স্যার। স্যার বাইক পেয়েছি, আইসাল নামে এক লোকের স্যার, সিরিয়াল কিলার। খবর নিলাম এই সময় ও পাবে আছে। স্বার্থর মুখটা শক্ত হলো অমনি। আমি আসছি, জিপ রেডি করো। ওকে স্যার। স্বার্থ ফোনের লাইন কেটে আইসিইউ এর দিকে চাইলো এক পল। অনুমতি ছাড়া ভেতরে ঢোকা বারণ, তাও সতর্ক চোখে আশপাশ দেখলো সে। হসপিটাল কর্তৃপক্ষের কেউ নেই এখন। অমনি ও চট করে দরজা ঠেলে ঢুকে গেল ভেতরে। জামিল দেখলো ব্যাপারটা, সহসা চোখ বড় করে ফেললো। পরপর তাকালো অয়নের দিকে। দরজা নড়ছে। অয়ন যেই ওদিকে ফিরতে যাবে, ও তাড়াহুড়ো করে ওর ঘাড় ধরে সামনে ঘুরিয়ে বলল, অয়ন ওই ওই দেখো। সামনের দেয়ালে ইশারা করলো জামিল। অয়ন দেখলো, বুঝতে না পেরে বলল, কি? দেওয়ালের রংটা। আমি আসলে ফ্ল্যাট কিনছি তো, সেম রং। অয়নের মেজাজ চটে গেল, রেগে রেগে বলল, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড জামিল ভাই? এতটাও সিলি হতে নেই। তারপর সে মূর্তির মতো বসে থাকা ইউসার দিকে চায়, বলে, চল হাত মুখ ধুবি। কি অবস্থা চেহারার। লাগবে না, চুপ আয়। অয়ন নিজে ইউসার হাত ধরে টেনে নিয়ে চলল। মেয়েটাও আর গাইগুই করলো না, চলল সাথে সাথে। জামিল ঠোঁট উল্টে মাথা চুলকে বলল, রাগ করো আর যাই করো, আমার কাজ তো হয়েছে। হাসপাতালের ফ্লোর জুড়ে জ্বলতে থাকা আলোর ভিড়ে আইসিইউ এর নিয়ল আলো বড্ড কোমল, তবে এক একটি মেশিনের মাথা ধরা শব্দে স্বার্থর ভেতরের ভূমিকম্প আরো কয়েক গুণ বাড়ল। তুষি নড়ছে না, ফেলে রাখা পুতুলের মতো পড়ে আছে বেডে। এত বড় মাস্ক, স্যালাইন, ক্যানোলার ভার আর ওর কাঁধের পাশের ওই ব্যান্ডেজ, সব দেখে স্বার্থর বুক মুচড়ে ওঠে। আচ্ছা মেয়েটা না ইঞ্জেকশনে ভয় পেত? সেই যে একবার টিটেনাস দিতে গিয়ে ওর হাত খামচে ধরেছিল, তাহলে আজ আজ এত বড় বড় কাটাছেঁড়া, এত বড় বড় ক্ষত তুষি সইল কেমন করে? আজ তো পাশে স্বার্থ ছিল না। ভয়ের তোরে কার হাত ধরল তুষি? স্বার্থ এক পা এক পা করে হেঁটে আসে। সেই পায়ের শব্দ মেঝেটাও টের পায় না। তার বুকের ধার সহ চোখ দুটো টলমল করে খুব। হৃদয়ের চার প্রকোষ্ঠে গোপন সুরে বিরহ নিয়ে বাজে, যাই নিভে যাই এ মনের আশা জোনাকি, আই ফিরে আই, সে কথা বলা যে বাকি। নিভে যাওয়া দিনগুলো তোর স্মৃতি জেলে দিল, কি করে যে
ধীরজ কদমে মেয়েটার পাশে এসে বসলো স্বার্থ। ওই পানশুটে মোমের মতো মুখটায় চেয়ে রইল কিছু পল। তারপর আস্তে, খুব আস্তে তুষির ক্যানোলা পরা হাতটা তুলল মুঠোতে। স্বার্থর স্পষ্ট মনে আছে সেদিনের কথা, যেদিন তুষির সাথে ওর প্রথম দেখা হয়, যেদিন প্রথম এই হাত ধরে ও। একটা কোকড়া চুলের ফর্সা মেয়ে, শার্ট প্যান্ট পরে পকেট কাটতে এসেছিল। মাঝপথেই খপ করে তার হাতটা চেপে ধরেছিল সে। তারপর থানায় নিতেই মেয়েটা ভুলভাল ইংলিশে বলেছিল, লম্বা স্যার, গো মি স্যার প্লিজ। অতীত ভেবে একটু হাসলো স্বার্থ। পরপর মুখশ্রী ডুবে গেল আধারে। জিজ্ঞেস করলো ধরাস্বরে, খুব কষ্ট হচ্ছে তাই না তুষি? খুব ব্যথা করছে? অবশ্য এর চেয়েও বেশি ব্যথা তো আমি তোমায় দিয়েছি। তবে ভেবো না, এবার ফিরে এলে আমি আমার সব ভুল শুধরে নেব। পরপরই ওর চিবুক কঠিন হয়ে গেল। চোখের খাজে আগুনের ফুলকি নিয়ে বলল, তার আগে যারা এর জন্য দায়ী আমাকে তাদের মুখোমুখি হতে হবে। খোদার কসম করে বলছি, ওদের না ধরা অবধি আমি তোমার ওই রক্তমাখা শার্ট শরীর থেকে আলাদা করব না। স্বার্থ উঠে দাঁড়ালো। তুষির এক হাত মুঠোয় রেখেই ঝুঁকে গিয়ে নিবিড় ছোঁয়ায় হাত বোলালো ওর মাথায়। পরপর আরো নিচু হয়ে দুটো নরম ঠোঁটের স্পর্শ রাখলো কপালে। সরে আসতে চেয়েও থামলো। মেয়েলি অসুস্থ মুখটায় চেয়ে রইল কিছু পল। পরপর এক নিঃশ্বাসে আওড়ালো, সেনোরিটা, আই লাভ ইউ।